সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় বাংলাদেশ। বাংলাদেশকে দেখলে মনে হয় যেন কোনো এক শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত এক ক্যানভাস। তাই হয়তো কবি লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দর্শক, বাংলাদেশের রূপ ও বৈচিত্র্য নিয়ে ডক্টর টিভির নিয়মিত আয়োজন উজ্জীবিত বাংলার পর্যটনের ৮ম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাইম আবির। দর্শক, আজকের পর্বে আমরা কথা বলবো গ্রামীণ পর্যটন নিয়ে। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। প্রথমেই পরিচিত হব। আমার সাথে আছেন জনাব খবিরউদ্দিন আহমেদ, চেয়ারম্যান অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব, এবং সাথে আছেন ইরফান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। থ্যাংক ইউ। দর্শক, তাহলে আর কথা নয়, চলুন শুরু করা যাক মূল অনুষ্ঠানে। প্রথমেই স্যার, আপনার কাছে জানতে চাইব যে গ্রামীণ পর্যটন বলতে কি বোঝায়, আমরা একটু ব্যাখ্যাটা জানতে চাই। গ্রামীণ পর্যটন বলতে যে জিনিসটা বোঝায় তার ডেফিনেশন কিন্তু রিসোর্টেই আছে। যেমন রিসোর্টের ডেফিনেশনটা কি? রিসোর্টের ডেফিনেশনটা হচ্ছে শহর থেকে অনেক দূরে, অত্যন্ত নিরিবিলি, হয়তোবা পাহাড়, নয়তোবা নদী, না হলে গ্রামের যে পরিবেশ, ধান ক্ষেত, শস্য ক্ষেত, পাট ক্ষেত, ডুবা নালা ইত্যাদি, সেই গ্রামে যে সমস্ত লোক বসবাস করে, তাদের কর্মকাণ্ড এবং ওই সমস্ত গ্রামের লোকজন যে এমপ্লয়মেন্ট যেটা হয়, সেটা কিন্তু গ্রাম পর্যটনের অন্যতম মুখ্য উদ্দেশ্য। দ্যাট ইজ ট্যুরিজম ফর এমপ্লয়মেন্ট। আর ট্যুরিজম ফর এমপ্লয়মেন্ট শুধু শহরে না, গ্রামেরটা বেশি ইম্পর্ট্যান্ট। এবং বিশ্বের দিকে যদি তাকানো যায়, যে সারা বিশ্বে যে সমস্ত দেশে রিসোর্ট আছে, পর্যটন আছে, একটি ট্যুরিস্ট যখন কোনো বড় সিটিতে যায়, সিটিতে যে প্লেন থেকে নেমে শুধুমাত্র এক রাত্রে ঘুমায়, এরপর কিন্তু সিটিতে আর ঘুরতে চায় না। কারণ সিটি বাংলাদেশ যেমন বিশ্বের অনেক দেশের থেকে এটা 2-3টা দেশের মতো পলুট, তেমনি সব সিটি কিন্তু কিছু না কিছু পলুট। পর্যটকের অন্যতম মুখ্য উদ্দেশ্য যেখানে টুরিস্টের, তারা চায় সুস্থ থাকতে। আপনার ডক্টর টিভি, ডক্টর টিভির নাম কিন্তু ডক্টর টিভি, কিন্তু আপনারা কিন্তু পর্যটন নিয়ে আলাপ করছেন। কিন্তু পর্যটনের মানে কিন্তু অন্যতম যে একটি পর্যটক যখন সে ঘুরতে যায়, এই গ্রামীণ পর্যটনে গ্রামে যখন যায়, গ্রামের যখন ন্যাচারাল ফুড এবং মানুষের তৈরি ফ্রেশ এয়ার, ফ্রেশ ফুড যেগুলো, এগুলো খাওয়ার পর সে সুস্থ হয়। এটা কিন্তু একটা হেলথ ট্যুরিজমের একটা অন্যতম প্রধান উপায়। তেমনি অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব যারা গেছেন তারা দেখেছেন যে এখানে মাছ, এখানে গাভীর দুধ, এখানে ন্যাচারাল সবজি, এখানে ন্যাচারাল ফল, ফুল, মূল, এভরিথিং অ্যাভেলেবল। এই যে গ্রামের এই জিনিসগুলো হচ্ছে গ্রামীণ পর্যটন। এবং সেখানে ওই জায়গার যে সমস্ত গাছপালা আছে, সেই গাছপালার থেকে যে ওষুধি গাছগুলো আছে, সেই ওষুধি গাছ দিয়ে, ওষুধের গাছ দিয়ে যে সমস্ত আপনার মাসাজ লাগে এবং কবিরাজি যে সমস্ত মেডিসিন, সেগুলো কিন্তু থেরাপির জন্য লাগে। হ্যাঁ, আমি লাস্ট ইয়ারে ইন্ডিয়ায় একটা গল্ফ রিসোর্টে গিয়েছিলাম। ওই রিসোর্টটার নাম হচ্ছে কি নাম ক্লাবটা? টালিগঞ্জ ক্লাব। টালিগঞ্জ ক্লাবে, ওটা কিন্তু ক্যালকাটা থেকে বেশ দূরে, গ্রামের মধ্যে বিশাল জায়গা নিয়ে, যেখানে টিপু সুলতানের একটু অংশ ওখানে আছে, ওই জায়গার ঘিরে একটা গ্রামীণ পর্যটনই বলা চলে, বাট ওটা ক্লাব। সেই ক্লাবটা গ্রামের মধ্যে, সেখানে চতুর্দিকে ধান পাট সবকিছু আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ওখানে একটা আলাদাভাবে কবিরাজি টাইপ একটা মানে আছে, যেখানে সবাই ওখান থেকে মাসাজ নেয়, সবকিছু করে, সেগুলো করে। তো গ্রামীণ ট্যুরিজমের মধ্যে গ্রামের যে সমস্ত জিনিস আছে, সে পাট দিয়ে যে সমস্ত দ্রব্য তৈরি করা হয়, যেগুলো বিদেশে পাঠানো হয়। যেমন রিসোর্ট গল্প এমডি সাহেব যেটা শুরু করেছে, যে ওখানে বেশ গ্রামীণ প্রায় 60-70টা মেয়ে নিয়ে তাদেরকে গ্রামের থেকে কি তৈরি করে তৈরি হচ্ছে। হ্যাঁ, আজকে গ্রামীণ পর্যটনের প্রশ্ন নতুন করে এখানে আসছে, কিন্তু আজকে যদি কোভিড-19 এর ফলে বিশ্বের যে
অবস্থা চেঞ্জ, অর্থনৈতিক যে চেঞ্জ সব জায়গায় চেঞ্জ, ঠিক সেই সময় বিশ্ব ওয়ার্ল্ড ট্যুরিজম যেটা আছে তারা এটাকে ব্যাখ্যায়িত করেছে যে বিশ্বের 5টি দেশ আছে, সেই 5টি দেশই যেই বর্তমান যে কোভিড চলমান যদি চলে, এই 5টি দেশ গ্রামীণ পর্যটনকে নিয়ে তারা দেশের উন্নয়ন করতে পারে, গ্রামীণ কৃষি পর্যটন নিয়ে তারা উন্নয়ন করতে পারে, তার ভিতরে বাংলাদেশ অন্যতম। তো এটার ফলে আজকে আমাদের গত কয়েকদিন আগে একটা বড় ধরনের একটা জুমের টক শো হচ্ছিল, যেখানে প্রফেশনাল, যেখানে রিসোর্ট মালিক, যেখানে হোটেল মালিক, যেখানে সরকারি কর্মকর্তা সবাই ছিল। সিলেটের একজন রিসোর্ট মালিক তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলে ফেললেন যে এই যে কোভিড-19 হয়েছে এটা জয় বাংলা। কেন বললো? আজকে বাংলাদেশের যত টুরিস্ট আছে এই টুরিস্টটা মোস্টলি চলে যায় বিদেশে। আজকে ক্যালকাটায় কোনো টুরিস্ট নেই, নেপালে কোনো টুরিস্ট নেই, কারা? বাংলাদেশ থেকে তারাই যায়। কিন্তু ওখানে যে জিনিস আছে তার থেকে কোনো অংশে বাংলাদেশে কোনো কিছুই কম নাই, আরো অনেক বেশি আছে, তারপরে বিদেশে আছে। কিন্তু কেন বলছে যে কোভিড-19 জয় বাংলা? এখন এই ডোমেস্টিক ট্যুরিজমের বাংলাদেশের ওই সমস্ত টুরিস্টরা কিন্তু ওখানে এখন রুম ফুল। আচ্ছা, এ কারণে বলছে হ্যাঁ এটা এটা জয় বাংলা না, এই কারণে বলছে, কারণ হিসাবে সে ব্যাখ্যা দিয়েছে যেটা আমাদের জন্য যে আজকে আমাদের দেশের লোক বাইরে যেত, আজকে গ্রামীণ পর্যটনকে তারা প্রাধান্য দিয়ে দেশে আসে। আজকে যদি গ্রামীণ পর্যটনে এভাবে ডোমেস্টিক টুরিস্টরা যায় তাহলে ওখানকার উন্নয়ন হবে, স্কিল আরো বাড়বে। এরপরে যখন কোভিড-19 শেষ হবে বিদেশ থেকে আরো প্রচুর টুরিস্ট আসবে, তারা এসে এদেশের উন্নয়ন করবে। এই টুরিস্ট যে আসা এটা কিন্তু ইম্পোর্ট না, এটা এক্সপোর্ট। আমাদের দেশে যে টুরিস্ট আছে আমরা এক্সপোর্ট করি। সেক্ষেত্রে গ্রামীণ ট্যুরিজমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ ট্যুরিজমের সাথে হেলথ রিলেটেড, গ্রামীণ ট্যুরিজমের সাথে আপনার আনন্দ ফুর্তি সবটাই রিলেটেড। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সুন্দর একটি ব্যাখ্যা শুনছিলাম আপনার কাছে। এবার আমি একটু ইরফান আহমেদের কাছে আসতে চাই। স্যার যে ব্যাখ্যাটা দিলেন যে গ্রামীণ পর্যটনের ব্যাপারে, সো আমরা জানি যে একটা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই রিসোর্টের সাথে আপনার এই গ্রামীণ যে পর্যটন, সেই সম্পর্কটা বা যোগসূত্রটা আসলে কিভাবে আপনি দেখেন বা আমরা কেমন পাই? গ্রামীণ পর্যটনের যে একটা স্পেশাল আমি সেক্টর বলবো সেটা হচ্ছে গিয়ে গ্রামীণ লাইফস্টাইলটাকে এবং গ্রামীণ কালচারটাকে, এই দুইটাকে এক করে টুরিস্টদের কাছে পেশ করা, যেটা অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, বিভিন্ন ফ্যাসিলিটির মাধ্যমে আমরা এই কাজটা করে আসছি। যেমন আপনি যদি অরুণিমা যান, আমাদের দেখবেন আমাদের ঢেকির ব্যবস্থা আছে, যেখানে গ্রামীণ অঞ্চলে গ্রাম্য একদম যারা গ্রামে বড় হচ্ছে তারা দেখবে কীভাবে তারা চুলার পাশে বসে পিঠা বানাইতো মা, তারা দিত, তারা সেভাবে খাইতো। সো ওইরকম একটা সিচুয়েশন আমি ওখানে করে রাখছি আমার রিসোর্টের মধ্যেই। তাছাড়া গ্রাম বাংলার যেই বিভিন্ন লাইফস্টাইলগুলো আছে, যেমন হচ্ছে আপনার আমাদের খেলাধুলাগুলা, দাঁড়িয়ে বান্ধা খেলা, নৌকা বাইচ করি আমরা, তারপর হচ্ছে গিয়ে খেজুরের রস পাড়া, সেটা দেখা, এবং তাছাড়াও ইভেন একটা গ্রাম বাংলায় যেভাবে মাছ ধরে, পোলো দিয়ে মাছ ধরা বা কোচ দিয়ে মাছ ধরা, এগুলো সব কিছুই আমরা অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে প্রিজার্ভ করে রেখেছি। এবং শুধু যে প্রিজার্ভ করে রেখেছি তা না, গেস্টরা যারা অরুণিমাতে যাবে তারা এটাকে দেখতে পারবে, এটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে। গ্রাম বাংলার যেগুলো এখন অনেক কিছু বিলুপ্ত প্রায়, যেমন এই যে ঢেকি এখন বিলুপ্ত প্রায়, তারপর হচ্ছে পোলো দিয়ে মাছ ধরাটা এখনই বিলুপ্ত প্রায়, এটা শহরের মানুষজন জানে না, বিদেশিরা জানে না। বাংলা অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে গেলে এই লাইফস্টাইলের বিভিন্ন পার্টগুলোকেই তারা উপভোগ করতে পারবে। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা জানলাম যে গ্রামীণ পর্যটনের সাথে আসলে অরুণিমার যোগসূত্রের ব্যাপারটি। স্যার, এ পর্যায়ে আপনার কাছে আমি যে ব্যাপারটি জানতে চাই সেটি হচ্ছে যে গ্রামীণ পর্যটন আমাদের দেশে কতটুকু প্রসারিত হচ্ছে বলে আপনি মনে করেন? আমরা অলরেডি কিন্তু গত কয়েক বছর ধরে অনেক এগিয়ে। আচ্ছা, কারণ আমরা কিন্তু ইতিমধ্যে আমেরিকা, জাপান, চায়না, অস্ট্রেলিয়া এবং বিভিন্ন দেশ থেকে আমরা গ্রামের এই রিসোর্টগুলোতে গেস্ট পাচ্ছি। অতএব ডেভেলপড এর কোনো হচ্ছে যে এর কোনো বিকল্প নেই। অ্যাট দি সেম টাইম যদিও বলেছিলাম সব গেস্ট বিদেশে যায়, সব গেস্ট যায় না, বেশ গেস্ট কিন্তু ডোমেস্টিক ট্যুরিজমে অলরেডি যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা একটা ভালো অবস্থানে চলে গেছিলাম। ঠিক এ বছরের শুরুর আগে থেকে আমি বলেছি যে আমি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে তৃতীয়বার মতন সরকার আমাকে নিয়োগ দিয়েছে। তো আমরা বেশ যুদ্ধ করে একটা মাস্টার প্ল্যান তৈরি করেছিলাম। সেই মাস্টার প্ল্যানে আমরা নিয়োগও দিয়েছিলাম কর্মকাণ্ডের জন্য বিদেশিদের সহ। সেটা কর্মকাণ্ড কিন্তু বেশ এগিয়ে চলছিল। ইন দি মিন টাইমে কোভিড-19 ফল পরে একটু ব্যাহত হয়েছে, আচ্ছা, কিন্তু তারপরেও কিন্তু কাজ চলছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কাজ চালিয়ে যাচ্ছে
এবং তাতে করে আমাদের ডেভেলপমেন্ট মানে সব দিক দিয়ে হচ্ছে। আপনি যদি লক্ষ্য করে থাকেন, টেলিভিশনে দেখে থাকেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় মাহবুব সাহেব, উনি 64টি জেলা বেছে নিয়েছেন এবং প্রতিদিন অলমোস্ট এক একটা জেলার সাথে জুমে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের এবং অন্যান্য নেতাদের সাথে উনি কথা বলে গ্রামে কোথায় কি আছে সেগুলো আইডেন্টিফাই করতেছেন। আইডেন্টিফাই সেখানে কোথায় ডেভেলপমেন্ট করতে হবে, কোথায় কি করতে হবে, এগুলো করতেছেন। অতএব এর উন্নয়ন কিন্তু কাজ চলছে। আজকে বিশ্ব পর্যটন দিবস এবছরের থিমও কিন্তু হচ্ছে রুরাল ট্যুরিজম এবং ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটাও মিলে যাচ্ছে। যেমন কোভিড-19 ডোমেস্টিক ট্যুরিজমকে, গ্রামীণ ট্যুরিজমকেও সাপোর্ট দিচ্ছে, ঠিক তেমনি এবছরের থিমও কিন্তু গত বছর তৈরি হয়েছিল গ্রামীণ ট্যুরিজম এবং রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, তো এই দুটো নিয়ে সরকারও, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ঘোষণা করেছেন, উনি ট্যুরিজমকে খুব কাছে নিয়ে যেমন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু 72 সালে পর্যটন কর্পোরেশন সৃষ্টি করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এটাকে অনেক এগিয়ে নিচ্ছি। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় যোগসাযোগ হচ্ছে, কিন্তু কিছু কিছু মন্ত্রণালয়ের সাথে কিছু কিছু যোগসাযোগ কমতি আছে, এগুলো আমাদের একটু বেশি দরকার। এবং দেখা যাচ্ছে আমাদের রাস্তাঘাট কিন্তু বড় বড় রাস্তাঘাটগুলো খুব ভালো, কিন্তু গ্রামীণ পর্যটনের জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট অল্প, 20 কিলো, 10 কিলো, 30 কিলো রাস্তাঘাট আঁকা বাঁকা, এবং একটা ফেরি দরকার, এগুলো হচ্ছে না। এটা আমাদের সরকার বিভিন্ন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য এলজিডি সহ অন্য রোড অ্যান্ড হাইওয়েজকে ইনস্ট্রাকশন দিয়েছে এগুলো করার, তারপরেও কিছু করছে না। আমি অরুণাচল গল্ফ ক্লাবের কথা বলবো, এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তারা কিন্তু বেশ কোঅপারেট করছে, কিন্তু রাস্তাঘাটের ব্যাপারে আমরা অতটা সহায়তা পাচ্ছি না ছোট ছোট বিষয়ে। তো এগুলো ঠিক অরুণাচল গল্ফ ক্লাবের মতন অন্য যে রিসোর্টগুলো আছে এগুলোকে সরকারকে সহায়তা দিতে হবে। তাহলে আমার মনে হয় গ্রামীণ পর্যটনকে উন্নয়ন আনা যাবে, এবং আমার বিশ্বাস যে আগামী 10 বছরের মধ্যে এই সেক্টর থেকে যে টাকা আসবে, যে কোনো সেক্টর থেকে এই সেক্টরের বেশি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে উন্নয়ন করতে পারবে। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 3টি গোল কিন্তু ট্যুরিজম নিয়েই আছে। তার ভিতর সেই 3টি অন্যতম প্রধান হচ্ছে গ্রামীণ ট্যুরিজম। গ্রামীণ ট্যুরিজম ঠিক কথাটা, গ্রামীণ ট্যুরিজমের সাথে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, গ্রামের মানুষ যাতে দুবেলা খেতে পারে, দরিদ্র মোচন হয়, তারা যেন মাথা গুজার ঠাঁই পায়, এরকম ধরনের যে 3টা এই গোলের ভিতরে, এই 3টাই কিন্তু মিলে যাচ্ছে গ্রামীণ ট্যুরিজমের সাথে। গ্রামীণ ট্যুরিজম এবং গ্রামের যে অর্থনীতির উন্নয়ন এবং এগ্রিকালচার উন্নয়ন, এটা অল দি সেম। এটার পরে সরকারকে আরও একটু নজর দিতে হবে এবং সর্বমহলের লোকদেরকে নজর দিতে হবে। আমরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলেন, পর্যটন কর্পোরেশন মন্ত্রণালয় বলেন, আমরা কিন্তু মোটামুটি কাজ করে যাচ্ছি। থ্যাংক ইউ। ওকে স্যার, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। এ পর্যায়ে আমি একটু ইরফান আহমেদের কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা জানি যে আপনি একটি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আপনার রিসোর্ট সম্পর্কে জানতে চাই এখন। তার আগে দর্শক, আমরা অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব নিয়ে ছোট্ট একটি প্রেজেন্টেশন বানিয়েছি আপনাদের জন্য, একটু দেখে আসি, তারপরে আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। চলুন।
দর্শক, আমরা খুব চমৎকার একটি প্রেজেন্টেশন দেখলাম এবং সেই প্রেজেন্টেশন দেখে মনে হলো যে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব একটি প্যাকেজ। সো এখন আমি আপনার কাছে জানতে চাইবো আসলে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব সম্পর্কে বিস্তারিত। আসলে আমাদের রিসোর্টটাকে আমরা যখন একে তৈরি করি, আমাদের মাথায় একটা প্ল্যান ছিল যে আমরা এখানে গ্রামীণ পর্যটনকে আমরা প্রমোট করব এবং গ্রাম এবং শহর একটা মেলবন্ধন এখানে আমরা করব। এবং সেই লক্ষ্যে হচ্ছে কি এখানে আমি যখন বলতেছি গ্রামীণ পর্যটন হলেও কিন্তু এখানে যে থাকার ব্যবস্থাগুলো আছে, অ্যাকোমোডেশনগুলো আছে, এগুলো হচ্ছে কি শহরের অ্যাকোমোডেশন। এখানে এসি আছে, এখানে গিজার আছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটার রানিং সব ব্যবস্থায় আছে, ওয়াইফাই আছে, সব কিছু আছে এখানে। আমরা কেউ যদি ওয়াইফাই ছাড়া রুমে থাকতে চাই সেটারও ব্যবস্থা আছে। কেউ চলো যে না ঠিক আছে ফাইন, আমি অরুণিমাতে আমি পুরো প্রকৃতির মাঝে হারিয়ে যাব, কারণ প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার জন্য অরুণিমা ইজ দ্য বেস্ট প্লেস। এবং ওখানে যদি চাই যে না ঠিক আছে আমি হচ্ছে সবার সাথে আমি বিচ্ছিন্ন করে দেবো নিজেকে, মোস্ট ওয়েলকাম, সেটারও আমাদের আছে। একটা দেয়ার প্লেসেস আমাদের বিভিন্ন যে অ্যাকোমোডেশনগুলো আছে, আমি এক এক করে শুরু করে এক এক করে বলি। আমাদের যে অ্যাকোমোডেশনগুলো আছে, আমাদের অ্যাকোমোডেশনগুলো হচ্ছে এক একটা থেকে ভিন্ন। যেমন আমাদের যেরকম কংক্রিট কটেজ রয়েছে, আমাদের বোট হাউস রয়েছে, এবং বাংলাদেশের ফার্স্ট বোট হাউস আমাদের, এবং সেই সাথে হচ্ছে কি আমাদের কাঠের ঘর রয়েছে, শ্যালে রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন আমাদের ইকোনমি এবং সুইট সব রকমই আমাদের কটেজ রয়েছে আমাদের। অ্যাকোমোডেশন ছাড়াও আমাদের এখানে ফুডের যে ব্যবস্থাগুলো আছে, আমাদের বেশিরভাগ খাবারই আমাদের যে ভেজিটেবলগুলো আছে এগুলো মোস্টলি আমাদের রিসোর্টের প্রেমিসেসের মধ্যেই এগুলোকে আমরা উৎপাদন করে থাকি। কিছু আছে আমরা চাষ করছি, কিছু আছে আত্মজ্বালা, অর্থাৎ নিজে থেকেই হচ্ছে এগুলা। এরকম আমাদের খাবার আছে, যেমন আমাদের এখানে হেলেঞ্চা, মালঞ্চ শাক এগুলো নিজেরাই হচ্ছে এখানে, এটা কমপ্লিটলি ন্যাচুরালি, যেখানে আমাদের না আমরা কোনো পরিচর্যা করছি ওগুলোর, না আমরা ওটাকে চাষ করার জন্য বীজ রোপণ করেছি কিছু, কমপ্লিটলি ন্যাচুরালি ওটা হচ্ছে। এবং দিজ আর অল গুড ফুড। এগুলো গুড ফুড কেন আমি বলছি, এগুলো হচ্ছে কি আপনার হেলথ ইমিউনিটি বাড়াতে হেল্প করে। এটা হচ্ছে আপনার ইমিউনিটি বৃদ্ধি করে জিনিসগুলা। সো এই জিনিসগুলা ওখানে খেলে, ওখানে যদি আপনি যে 1 মাস থাকেন বা 1 সপ্তাহ থাকেন, প্রচুর পরিমাণ অক্সিজেন এবং এই ফ্রেশ খাবারগুলা আপনার হেলথকে, আপনার ইমিউনিটি এমনি বুস্ট করে দেবে এই ফুডগুলা। আর তাছাড়া আমাদের নিজস্ব ওখানে 19 একর আমাদের ওয়াটার বডি আছে, যেখানে আমাদের মাছ চাষ হচ্ছে। এই মাছটা একদম ফ্রেশ মাছটা, আপনি কোনো মাছ ধরলেন, আপনি পোলো দিয়ে মাছ ধরতে পারছেন, আপনি বড়শি দিয়ে মাছ ধরতে পারছেন। এই সমস্ত কিছু আপনি নিজের মাছটা ধরে নিজে সেটাকে ভেজে বলেন, বা বারবিকিউ, আমাদের স্পেশালি বারবিকিউ করতে বলতেছে আমাদেরকে বলতে পারেন, বা আপনি নিজেও করতে পারছেন আপনি, সেটার আমাদের সুবিধা আছে। সো এই জিনিসগুলো খাওয়ার বিষয় ওখানে আছে। আর বললাম তো হেলদি ফুডস আছেই। তাছাড়া অ্যাকোমোডেশন ছাড়াও আমাদের ওখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে। আমাদের এখানে অ্যাক্টিভিটিসগুলো যেমন অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য আমাদের অ্যাক্টিভিটিস রয়েছে। আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরিজম ছাড়াও আমাদের হচ্ছে গিয়ে এখানে আর্চারি, তারপর হর্স রাইডিং, সুইমিং এবং বেশ কিছু আমাদের এখানে অ্যাক্টিভিটিসগুলোকে আমরা এখানে রেখেছি, সো দ্যাট গেস্টরা যেন এখানে গেলে 2-3 দিন দে ক্যান স্পেন্ড দেয়ার টাইম ওয়েল এনাফ। আমাদের এখানে ইউনিক অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে সবচেয়ে আমি যেটা বলবো, আমাদের লেকের মধ্যে বোটিং। এটাকে আমি ইউনিক এই কারণে বলছি, ডেফিনেটলি অবশ্যই অনেক রিসোর্টে বোটিংয়ের ব্যবস্থা আছে, বাট অরুণিমার লেকে বোটিংটাকে হোয়াট মেক্স ইট এক্সক্লুসিভ, হোয়াট মেক্স ইট ইউনিক। আপনি যদি এখন অরুণিমাতে যান, এই নভেম্বর থেকে পুরা জুন পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ পাখি থাকবে, লক্ষ লক্ষ পাখি। আপনি যেখানেই যাবেন আপনি পাখিগুলোকে দেখতে পারবেন অনেক জায়গা থেকে, কিন্তু পাখিগুলোকে দূর থেকে দেখতে পারবেন। আপনি নৌকা নিয়ে একদম বার্ড স্যাংচুরিতে চলে যেতে পারছেন আপনি, এবং আপনি যখন যাবেন দ্য বার্ডস উইল ওয়েলকাম ইউ। তারা আপনার উপরে ঘুরে, মানে এটা সামথিং যেটা আপনার ওখানে যে আপনি ওটা না দেখলে নিজের চোখে আপনি বুঝতে পারবেন না, এটা ডিফারেন্ট ফিলিং এটা। রাইট, সো এই ইউনিকনেসটা অরুণিমাতে আছে এবং ইটস এ গড গিফটেড আমরা বলবো। এখানে আমরা হচ্ছে এটা আমি বলবো ইটস থ্যাঙ্ক টু আল্লাহ যেটা আমরা পেয়ে গেছি। আমরা এইরকম বোটিং, আর্চারি, হর্স রাইডিং ছাড়াও আমাদের ওখানে হচ্ছে আমরা কিছু স্পেশাল ট্যুর করে থাকি আমরা। এমনিতে সাইট সিইং আমাদের এখানে, বা আমাদের জাতির পিতার যে ছোটোবেলা উনি যেখানে বড় হয়েছেন টুঙ্গিপাড়ায়, সেখানে আমরা ট্যুর করছি। তাছাড়াও সাইট সিইং আমাদের সুন্দরবন রয়েছে। তাছাড়া হচ্ছে গিয়ে এদিকে কুঠিবাড়ি পর্যন্ত আমরা ট্যুর করছি, এদিকে কবি মধুসূদন দত্তর বাড়ি রয়েছে। বাট স্পেশাল দুটো ট্যুর আমরা করে থাকি, সেটা হচ্ছে গিয়ে অটার ফিশিং এবং পটারি ভিলেজ ট্যুর। আচ্ছা, এখন এই অটার ফিশিং মানে হচ্ছে কি ভোদর। নড়াইলের মধ্যে এটা হচ্ছে কি সোর্স শুরু হয়েছে আমাদের রিসোর্ট তো নড়াইলে, এবং নড়াইলেরই এটা ট্রেডিশনালি নড়াইল থেকে শুরু হয়েছে। এটা ভোদর দিয়ে মাছ ধরার একটা সিস্টেম, এটার আমরা ট্যুর করাচ্ছি, একদম যে গ্রাম থেকে শুরু হচ্ছে সেখানে নিয়ে আমরা ট্যুর করাচ্ছি। তার পাশাপাশি পটারি ভিলেজে আমরা ট্যুর করাচ্ছি। আমরা একটা বোট রিভার ক্রুজের মাধ্যমে যে একটা জায়গায় একটা ভিলেজ আছে যেখানে বেশ কিছু পালবাড়ি আছে, সেখানে আমরা পটারি ভিলেজ ট্যুর করাচ্ছি। এই দুটোই কিন্তু হচ্ছে কি গ্রাম বাংলার, একটা হচ্ছে গিয়ে গ্রাম বাংলাতে তৈরি ঐতিহ্য,
আরেকটা হচ্ছে কি গ্রাম বাংলার হারানো ঐতিহ্য এখন এখন এই পটরিটা বা পালবাড়ি যেটাকে আপনি বলেন, এটা সচরাচর অনেক জায়গা থেকে উঠে গেছে এখন। ওয়েল থ্যাঙ্কফুলি আমাদের এখানে ধারে কাছে আছে, সো আমরা দেখাতে পারছি এটা। এছাড়াও আপনি অরুণিমাতে যখন যাবেন, অরুণিমাতে আমাদের কনফারেন্সের ফ্যাসিলিটিস রয়েছে, আমাদের বার রয়েছে, আমাদের হচ্ছে গিয়ে আরও ওখানে গ্রাম বাংলাতে গেলে একটা মানুষ গ্রাম বাংলাতে গেলে যে এক্সপেক্ট করে, যেমন জোনাকি দেখা যায় না, একটা ঢাকা শহরের ছেলে সে কখনো জোনাকি দেখেনি, সে যখন অরুণিমায় পা রাখে, সে যখন রাত্রেবেলা জোনাকি দেখে, হি গেটস মেসমারাইজড, যে ঠিক আছে ফ্যান, এটা কি আমার সামনে দিয়ে লাইট ঘুরে বেড়াচ্ছে, এটা কি? এটা একটা ডিফারেন্ট ফিলিং তার জন্য। আপনি ওখানে গেলে স্টার গেজিং একটা আপনি যদি জাস্ট আমাদের শো ব্রিজ আছে একটা, আমাদের লেকের মধ্যে পোর্ট্রেট করা একটা আমাদের ব্রিজের মতন গোল করে ওখানে বসা যায়, আপনি যদি ওখানে শুয়ে থাকেন রাত্রেবেলা, শুয়ে আপনি যখন তারা দেখবেন, আপনি একটা ডিফারেন্ট জগতে আপনি নিজেকে খুঁজে পাবেন আপনি একটা। সো এই ছোটো ছোটো কিছু জিনিস, এগুলা খুবই ইউনিক, এগুলো আপনি পাবেন। আর আমরা হচ্ছে সবসময় গেস্টদেরকে কিছু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার আমরা চেষ্টা করি। যেমন আমাদের স্পেশাল একটা ইয়ে হচ্ছে গিয়ে ফর হানিমুন কাপলস মোস্টলি, বোট হাউস তো আছেই, তাছাড়া আমাদের ক্যান্ডেললি ডিনার বোট আছে একটা। এটা আমরা যেটা করি, একটা বোটকে আমরা সম্পূর্ণরূপে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দিই, সাজিয়ে দিয়ে ওটাকে ভাসিয়ে দেওয়া হয়, একজন মাঝি থাকে এবং দুজন ম্যাক্সিমাম 4 জন ওখানে ডিনারও করতে পারে, এবং ইট ইজ এ ডিফারেন্ট ফিলিং। এই কিছু কিছু ইউনিকনেস অরুণিমার আছে, যেটা হচ্ছে গিয়ে আমি বলবো ওখানে আপনারা আসেন, ভিজিট দ্য প্লেস, ইউ উইল ফিল ইট। অসংখ্য ধন্যবাদ। আসলে আমার নিজেরও খুব ইচ্ছে হচ্ছে, মানে খুব লোভ লাগছে আপনার বিবরণ শুনে এবং এই ভিডিওটি দেখে। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই অরুণিমা রিসোর্টে আসবো। স্যার, এবার আপনার কাছে আমি একটু আসতে চাই, সেটি হচ্ছে আপনি এর আগেও বলেছেন যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আপনি তৃতীয়বারের মতো নির্বাচিত সদস্য হয়েছেন। তৃতীয়বার, হ্যাঁ। স্যার, এখন আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে গ্রামীণ পর্যটনের যে প্রসার এবং প্রচারে সরকারি এবং বেসরকারিভাবে কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? রিসেন্টলি যেটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, যে আজকে যদি আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, ইন্ডিয়া, নেপাল, অন্যান্য দেশ, ইভেন মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলো হোম স্টে চালু করেছে। জি। হোম স্টে বলতে একটা গ্রামে দেখা যাচ্ছে যে 4-5টা বাড়ি বা 10টা বাড়িতে একটা হোম স্টে বলতে একটা ফ্যামিলির মধ্যে 2টো রুম, একটা রুম, এরা গেস্টদের বিদেশিরা এগুলো খুব পছন্দ করে। আচ্ছা। কারণ বিদেশিরা পছন্দ করে। আমি আই শুড সে লং ব্যাক, আমি ইয়থ একটা মেলা হয়েছিল জাপানে, আমি গিয়েছিলাম, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালে আমি একজন সদস্য ছিলাম, ইন্টারন্যাশনাল পজিশনও ছিলাম। তো সেখানে আমি প্রথম যখন গেলাম, আমাদের 1 মাস 20 দিনের ট্যুর, সেখানে 10 দিন আমাকে গ্রামে রাখা হলো। আচ্ছা আচ্ছা। আই এম টকিং অ্যাবাউট 1981। তখন কিন্তু আমি একজন ট্যুরিস্ট হিসাবে যাইনি, আমি একজন ইয়থ হিসাবে ইয়থ ভয়েসে গিয়েছি। সেখানে জাপানের একটা গ্রামে নিয়ে গেল, গ্রাম থেকে বিভিন্ন ট্যুরিস্ট জায়গা সব দেখানো হলো, মানে অন্য দেশের 50-60 বছর পরে আমাদের দেশ ওই জায়গায় যায়, সেই টাইপ একটা হোম স্টে। এটার ব্যাপারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অলরেডি চতুর্দিকে কাজ শুরু করছে, কয়েকটা জায়গা সিলেক্ট হয়েছে। এবং গ্রাম পর্যায়ে কত উন্নয়নের জন্য আমি একটু আগে বলেছি যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি কোথায় কী করতে হবে উনি অলরেডি জমে সব কিছু করছে। এটা ছাড়া গ্রাম উন্নয়নের জন্য কোথায়, যেমন বিভিন্ন ছোটোখাটো ডিস্ট্রিক্ট এবং ছোটোখাটো যে সমস্ত উপজেলা আছে, ওই জায়গায় যে সমস্ত জিনিসগুলো ডেভেলপমেন্ট করার জন্য এই সম্প্রতি আমরা যশোরের একটা জায়গায় আমরা 50 লক্ষ টাকা ট্যুরিজম বোর্ড থেকে দিলাম। এর আগে একটা ময়মনসিংহে দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ছোটোখাটো, যেমন বাথরুম অনেক জায়গা নাই, হ্যাঁ, মানে অনেক যে সমস্ত ছোটোখাটো যে ডেভেলপমেন্টগুলো, এগুলো কিন্তু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অলরেডি এই অবস্থাও করে যাচ্ছে। সো ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ মন্ত্রণালয় এটা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে ট্যুরিজম উন্নয়নের জন্য। কারণ এটা আজকে পরিষ্কার হয়ে গেছে যে অ্যাগ্রো ট্যুরিজম, গ্রামীণ ট্যুরিজমই একমাত্র একটা দেশকে বাঁচিয়ে রাখতে পারে, যারা বিশ্বের বহু দেশই সেভাবে বাঁচিয়ে আছে, এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডও এটা করে যাচ্ছে। ওকে স্যার, আপনার কথা সূত্র ধরে আমি ইরফান আহমেদের কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে স্যার বললেন যে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে এই গ্রামীণ পর্যটনকে প্রচার করার জন্য। সেক্ষেত্রে অরুণিমা রিসোর্ট তো গ্রামীণ পর্যটনের একটা অন্যতম বড় উদাহরণ আমরা যতটুকু জেনেছি। সেক্ষেত্রে অরুণিমা রিসোর্ট সরকারিভাবে কোনো ধরনের সহায়তা বা পেয়েছে কিনা, বা আপনারা প্রত্যাশা করেন কিনা একটু জানতে চাই। ডিরেক্ট যদি আপনি বলেন যে কোনো রকম স্পন্সরশিপ বা কোনো রকম প্যাট্রোনাইজেশন, সেটা হয়তোবা সরকারের সাথে সেরকম চাইও নি, আমরা সেরকম আমরা পাইনি, আমরা ছেলে হয়তোবা পেতাম। তবে আমি একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের অ্যাজ একটা রিসোর্ট রান করার জন্য যত রকম সহযোগিতা দরকার আমি সরকারের কাছ থেকে সেটা সবসময় পেয়েছি। আপনি প্রশাসনিক বলেন, ডিসি অফিস থেকে বলেন, বা এসপি অফিস থেকে বলেন, বা লোকাল থানা বলেন,
সবসময় সহযোগিতা করেছে। কীরকম সহযোগিতা আমি আপনাকে বলি সেটা বিষয়টা, যেমন দেখা গেলো আমাদের এখানে কোনো ফরেন গেস্ট আসলো, আমরা নিয়ম অনুযায়ী আমাদেরকে থানা জানাতে হয় যে আমাদের ফরেন গেস্ট আসছে। তো দেখা গেছে তারা হচ্ছে কি এসে খবর নিচ্ছে ঠিক আছে কি না, কোনো রকম আমাদের যদি কোনো রকম কোনো সাপোর্ট দরকার হয়, ট্রান্সপোর্টেশন বা কোনো রকম সাপোর্ট, আমরা সেটা পুলিশ প্রশাসন থেকে সময় পেয়ে আসছি আমরা। বা আমাদের যদি কখনো আমরা কোনো বড় অনুষ্ঠান করলাম, আমরা যদি পুলিশ প্রশাসন আমরা মনে করি যে আমাদের একটু সিকিউরিটি আমাদের শর্ট পড়তে পারে, পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প করছে। তারা হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার ক্ষেত্রে একদম লিগালি যেটা করে আর কি, পুলিশ প্রশাসনের সেই সহযোগিতা পাচ্ছি। ডিসি অফিস থেকেও আমাদের এখানে সব রকম সহযোগিতা পাচ্ছি আমরা। ডিসি অফিস থেকে আমাদের সামনে আমাদের আমফানের সময় ঝামেলা হয়েছিল, তো সেখান থেকেও সরকার আমাদের ইয়েগুলো পেয়েছি আমরা। সো আই উড সে যে আমাদের ওভারঅল সরকার থেকে আমরা একটা সাপোর্ট পাচ্ছি, এবং আমাদের ইউএনও যিনি আছেন হি ইজ বিন ভেরি সাপোর্টিভ অ্যাজ ওয়েল। ওনাদের কাছ থেকে আমরা বেশ ভালো সাপোর্ট পাচ্ছি। রাস্তাঘাট করার ক্ষেত্রেও আমরা সরকার বলেন, সরকারি দল বলেন, যেখানে আমরা উই আর গেটিং দ্য সাপোর্ট। ওকে, এই সাপোর্ট আমরা পাচ্ছি। ইরফান আহমেদ, আপনার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাইবো, সেটি হচ্ছে যে বর্তমান সময়ে ঢাকা থেকে যারা এখানে যাচ্ছে, মানে যাতায়াত ব্যবস্থা, এবং আপনি নিজে বললেন যে এখান থাকার বিদেশি পর্যটকরা আসেন, তারা কিভাবে আসেন বা তাদের জন্য কেমন আসেন, কি ধরনের ব্যবস্থা আছে। তার আগে স্যারের কাছে একটু যাব, সেটি হচ্ছে যে স্যার আপনার কাছে যেটা এখন জানতে চাই সেটি হচ্ছে যে গ্রামীণ পর্যটনে যে সরকার ব্যবস্থাগুলো গ্রহণ করছে বা পদক্ষেপগুলো নিচ্ছে, সেই জায়গায় মানে সরকার কিভাবে, মানে কতটা চ্যালেঞ্জ ফেস করছে বা সীমাবদ্ধতা কীরকম, বা সেই জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসা উচিত কিনা, আপনার কি মনে হয় স্যার? সরকার প্রচেষ্টার কোনো ত্রুটি নাই। জি জি অন্যান্য সব দিক দিয়ে সরকার সাপোর্ট দিচ্ছে। জি। আজকে এই ট্যুরিজম গ্রামের দিকে যাতে কোনো রকম টেরোরিস্ট বা কোনো রকম এ ধরনের ঝামেলা না হয়, তার জন্য ট্যুরিস্ট পুলিশটা করা হয়েছে। বিদেশিরা আসলে বা দেশের গেস্ট বেশি থাকলে ট্যুরিস্ট পুলিশ অ্যাভেলেবল হচ্ছে। কিন্তু একটি জায়গায় কোভিড-19-এর ফলে, যেটা সরকারের একটা সিদ্ধান্ত থাকা সত্ত্বেও যে কাজটি হচ্ছে না, এটি হচ্ছে যে সরকার যে সমস্ত ট্যুরিজম সেক্টরের, সব সেক্টরের, আপনার হোটেল বলেন, রিসোর্ট বলেন, ট্রান্সপোর্ট বলেন, এবং ট্যুর অপারেটর থেকে আরম্ভ করে যে সমস্ত স্থাপনাগুলো আছে, তাদের যে ক্ষতি হয়ে গেছে, বিশাল ক্ষতি, আপনারা জানেন অর্থনৈতিক যে ক্ষতিটা, এদেরকে টিকে থাকার জন্যে খুবই একটা কষ্টকর। অনেকে যাদের প্রপার্টি আছে, প্রপার্টি বিক্রি করে টিকে থাকছে, কেউ পারতেছে না। সেই মুহূর্তে সদাশয় সরকার একটা ঘোষণা দিয়েছিলেন যে ব্যাংক লোনটাকে একটু ইজি করে ব্যাংক লোনটা দেওয়ার, কিন্তু এই ব্যাংক লোনটা ব্যাংক মালিকরা এটাকে কিন্তু মানছে না। সামাও তারা নানা অজুহাত দিয়ে এটা ওটা দিয়ে এটা করছে না। তো যে সমস্ত ব্যাংকগুলো আছে, তাদেরকে সরকারের এই যে ডিক্লারেশন আছে, এটা তারা এগিয়ে আসুক, এটাই আমার কামনা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। ইরফান আহমেদ, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আমি আগে জানতে চেয়েছিলাম যে যাতায়াত ব্যবস্থাটা কেমন ঢাকা থেকে যদি কোনো পর্যটক যেতে চায়, এবং সেখানে বিদেশি পর্যটকরা কেমন আসছে বা তাদের বক্তব্য কি অরুণিমা রিসোর্ট দেখার পরে। আচ্ছা, আমি যেটা বললাম যে বেসিক্যালি আমাদের অরুণিমাতে যাওয়ার জন্য যদি আমাকে বলে থাকা হয় যে আমার অরুণিমাতে যাওয়ার যদি প্রবলেম বা ব্যারিয়ার কেমন জিজ্ঞেস করে, আমি বলবো যে একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে এটা আমার একটা শক্তি, এটা আমার উইকনেসও বলতে পারেন, যে ঢাকা থেকে একটু বেশি দূরে। আচ্ছা, ঢাকা থেকে এই কারণে দূরে আমি বলবো, ঢাকা থেকে হচ্ছে যখন আপনি অরুণিমাতে যাবেন, আপনাকে পদ্মা নদী ক্রস করে যেতে হবে। ওকে। সো সেখানে আপনার আইদার মাওয়া ফেরি বা আরিচা ফেরি। মাওয়া ফেরি আমরা সবাই জানি, মাওয়া ফেরির এটা সমস্যা কী আছে, এটা সবাই জানা আছে কম বেশি। আরিচা দিয়ে গেলে হচ্ছে ফেরিতে সেরকম বিড়ম্বনা নেই, কিন্তু রাস্তাটা বড়। বাট তারপরও আমি যেটাকে দেখি যে অরুণিমাতে যে জার্নিটা আছে, ইটস অ্যান অ্যাডভেঞ্চারাস জার্নি। আপনি যেমন গাড়ি নিয়ে যেতে পারছেন, আপনি ফেরি পার করে গাড়ি নিয়ে যেতে পারেন, তাছাড়া আপনি স্পিডবোট ক্রস করে যেতে পারছেন, স্পিডবোটে পার হতে পারছেন, আপনি লঞ্চে যেতে পারছেন, বিভিন্ন উপায় আছে। আপনি ফ্লাইটে করে যশোর নামতে পারছেন, যশোর থেকে অরুণিমা আসতে পারছেন, আপনি ট্রেন পর্যন্ত যশোর থেকে আবার ওখান থেকে আসতে পারছেন অরুণিমাতে। সব ব্যবস্থাগুলো আছে এখানে। আর বিদেশিদের ক্ষেত্রে যেটা বলবো, যে আমি যেটা বললাম যে গ্রাম বাংলাকে যেহেতু আমরা সুন্দরভাবে র্যাপ করে প্রেজেন্ট করতে পারছি, এটা বিদেশিরা পছন্দ করছে খুবই তারা। যেমন আমি তখন একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা একটা জিনিস চালু করেছি নতুন, সেটা হচ্ছে ফার্মিং প্যাকেজ এবং ক্যাম্পিং প্যাকেজ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিদেশিরা সবসময়ই বাইরের দেশগুলোতে, আমেরিকা বলেন, কানাডা বলেন বা অন্য জায়গাতে, উইকেন্ড হইলে দেখা যাচ্ছে বাবা তাদের সন্তানদেরকে নিয়ে, বাবা মা ফ্যামিলির সবাই ক্যাম্পিং করতে চলে যাচ্ছে। বাংলাদেশে ক্যাম্পিংয়ের সেরকম কোনো স্থান নেই। ইদানিং বেশ কিছু হয়েছে, বাট অ্যাকচুয়াল ক্যাম্পিংয়ের যে টেস্টটা, সেটা দেওয়ার মতন কোনো পরিবেশ বা সেটা দেওয়ার মতন এক্স্যাক্ট এনভায়রনমেন্ট কেউ তৈরি করতে পারে না।
অরুণিমা আপনাকে সেটাই করে দিচ্ছে। অরুণিমাতে যখন কেউ যাচ্ছে সেখানে ক্যাম্পিং করতে পারছে, ক্যাম্পিং করে মাছ ধরা থেকে শুরু করে সব কিছু তাদের আমরা শেখাচ্ছি। টেন্টিং কীভাবে করতে হয়, একটা টেন্ট কীভাবে সেট করতে হয় সেটাও শেখানো হচ্ছে। সো এই জিনিসগুলো আমরা ওখানে অ্যাড করছি। আর ফার্মিং প্যাকেজটা হলো, এটা হচ্ছে গিয়ে যারা ঢাকার সন্তান বলতে পারেন, তারা কিভাবে একটা বীজ বুনতে হয় বা কিভাবে একটা হচ্ছে গিয়ে ধান ছাড়তে হয় বা কিভাবে মাছ ধরতে হয়, মাছের চাষটা কীভাবে হয়, এই বিষয়ে তাদের একেবারেই তাদের কোনো জ্ঞান নেই। আমাদের ফার্মিং প্যাকেজটাতে তারা যখন অরুণিমাতে যাচ্ছে, আমরা তাদেরকে 2 নাইটসের একটা প্যাকেজ, এটা যেখানে আমরা 2 দিনে তাদেরকে বিভিন্ন রকম চাষবাসের যে জিনিসগুলো আছে, গ্রামীণ ক্ষেত্রে গ্রামীণ লাইফস্টাইলের মধ্যে যেগুলা মানে দরকার আর কি চাষবাসের জন্য, এগুলো আমরা তাদেরকে দেখাচ্ছি। মাছ চাষ, তারপর হচ্ছে ধান চাষ, সব রকম ক্রপস অ্যান্ড এভরিথিং তাদের দেখানো হচ্ছে। সো এই জিনিসগুলো যে শুধুমাত্র ঢাকার গেস্টদেরকে অ্যাট্রাক্ট করে তা না, বিদেশিদেরকে এরা পছন্দ করে। তারা বিদেশে যখন ওখানে যায়, আমরা তাদেরকে যেই গ্রাম বাংলার যে প্রেজেন্টেশন আমরা তাদেরকে দিতে পারি, এটা তো তারা ইউনিক, এটা তারা খুব পছন্দ করছে তারা, এবং মোস্টলি তারা এটার জন্যই ব্যাক করে তারা। আর তাছাড়া আমার এখানে অবশ্যই আমাদের এখানে স্পা আছে, মাসাজ আছে, দে আর অল প্লিজড উইথ দিস। আমাদের বার আছে, আমি আগে বলেছি। তো সব কিছু মিলায় আজ পর্যন্ত আই হ্যাভ গট পজিটিভ রিভিউজ ফ্রম মাই গেস্টস। এবং অনেক সময় দেখা যায় যে স্পেশালি আমার এখনও মনে হচ্ছে, একজন ফ্রেঞ্চ গেস্ট এসেছিল একজন, তো উনি পোলো দিয়ে মাছ ধরেছিল, 4টা মাছ উনি ধরতে পেরেছিলেন। হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। উনি বলতেছে আই এম দ্য চ্যাম্পিয়ন, আমি 4টা মাছ ধরেছি। সো এগুলো দেখলে নিজের কাছে খুব ভালো লাগে আর কি। সো ইটস অলওয়েজ এ পজিটিভ রিভিউ। গ্রাম বাংলা সবাই দেখতে চায় আসলে। ওকে, অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের জন্য, আমাদের সবার জন্যই একটা ভালো লাগার ব্যাপার যে দর্শকরা অনেকে কমেন্ট করেছেন ফেসবুকে এবং তারা বিভিন্ন ব্যাপার জানতে চাচ্ছেন। তাহলে আমরা দু একটা কমেন্ট পড়ে নিই। একজন বলেছে, সম্মানিত উপদেষ্টা, নিরাপদ সড়ক এবং রেলপথ বাস্তবায়নে অরুণিমার চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছে। গলফ ক্লাব নড়াইল থেকে নিশরাপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন। মুনিব বলেছেন, অরুণিমা থেকে এর আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখতে চাই, অরুণিমা রিসোর্টের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আছে কিনা? আপনি তো এর আগে বলেছেন। হ্যাঁ দর্শক, অরুণিমা থেকেই আশেপাশের জায়গাগুলো দেখবার জন্য সুযোগ আছে। আপনি যদি একটু বলতে চান যে কি কি আসলে আমরা হ্যাঁ, আমাদের অরুণিমা থেকে আমাদের আশেপাশে আমি যেটা বললাম যে আমাদের সাইট সিং এর বিভিন্ন জায়গা আছে। যেমন ফার্স্ট অফ অল আমি বলবো আমাদের জাতির পিতার যে সমাধিসৌধ, সেখানে আমরা ডে ট্যুর করছি আমরা। এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমাদের সুন্দরবনে আমরা একটা ডে ট্যুর করছি আমরা, সুন্দরবন করমজল। আমাদের একটা প্যাকেজের মধ্যে আমরা অরুণিমা থেকে সুন্দরবন নিয়ে করমজল দেখিয়ে ব্যাক করার সময় 7 গম্বুজ মসজিদ দেখায় আমরা রিসোর্টে ব্যাক করাচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে আমাদের নড়াইলের মধ্যে আমাদের যে ইয়েগুলো আছে, সে এস এম সুলতান সাহেবের শিশু স্বর্গ আছে, বাধাঘাট আছে, সেগুলো আমাদের সাইট সিইং প্যাকেজে আছে। আমাদের কুষ্টিয়া পর্যন্ত আমরা যাচ্ছি, যেখানে লালন শাহের মাজার আমরা দেখাচ্ছি, যেখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের কুঠিবাড়ি আছে। যশোরের কপোতাক্ষ নদের পাশে কবি মাইকেল মধুসূদন দত্তের যে পৈতৃক ভিটা, যেখানে পৈতৃক বাড়ি, যেটা যেখানে উনি অনেক কিছু কপোতাক্ষ নদের পাশে উনি অনেক কিছু রচনা করেছেন। তারপর দক্ষিণ ডিহি, যেখানে হচ্ছে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের শ্বশুরালয়, সেখানেও আমরা ট্যুর করছি। আর যেটা আমি আগেও বলেছি, আমার সবচেয়ে স্পেশাল ট্যুরটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে গ্রাম বাংলা দেখানোর জন্য পটারি ভিলেজটা এবং অটার ফিশিংটা গোবরাতে। ওকে, আরেকবার জানতে চাই, একজন বলেছেন যে রিসোর্টে ট্রেনিং প্রোগ্রাম করার ব্যবস্থা আছে কিনা। খন্দকার আল আমিন বলেছেন, কতজন লোক একসাথে নাইট স্টে করবার জন্য ক্যাপাসিটি আছে? আমরা এই মুহূর্তে 80 জনের আমাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। আর আমাদের ডরমেটরি সহ যদি আপনি কাউন্ট করেন, আমরা 100 জন পর্যন্ত আমরা এখন অ্যাকোমোডেট করতে পারছি। আর কনফারেন্স, সেমিনার বা ট্রেনিংয়ের জন্য আমাদের বিভিন্ন রকম আছে। আমাদের 2টো হল আছে। একটা হচ্ছে এস এম সুলতান হল, যেখানে হচ্ছে গিয়ে আপনার প্রায় 50 থেকে 80 জনের মতন আপনারা হচ্ছে গিয়ে ক্লাসরুম স্টাইল বা ইউশেপ কনফারেন্স করতে পারবেন। আর তাছাড়া আমাদের চিত্রা কনভেনশন হল আছে, যেখানে হচ্ছে গিয়ে প্রায় 300 জনের মতন থিয়েটার স্টাইলে করা যাবে। অডিয়েন্স মানে পুরো আপনার স্টেজ সহ আছে সেখানে। আর তাছাড়া হচ্ছে গিয়ে আমাদের যে আনুষঙ্গিক যে সাপোর্টগুলো, লজিস্টিক সাপোর্ট প্রয়োজন পড়ে, যেমন হচ্ছে গিয়ে আপনার প্রজেক্টর, তারপর হচ্ছে ফ্লিপ চার্ট, সবগুলো আমরা কনফারেন্স এবং সেমিনারের জন্য আমরা প্রোভাইড করে থাকি আমরা রিসোর্ট থেকে। ওকে, আর কেউ করেছে কিনা? শরণ লিখেছে, আবির উপস্থাপনা ভালো হচ্ছে, থ্যাংক ইউ শরণ। আর হচ্ছে একজন জানতে চেয়েছেন যে পিকনিক সম্পর্কে জানতে চাই, অরুণিমা রিসোর্টে কেউ পিকনিক যারা করতে যেতে চায় তাদের ব্যাপারে। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে আমাদের ওখানে পিকনিকের আমাদের ব্যবস্থা আছে। সেখানে পিকনিকের জন্য আমাদের হচ্ছে অ্যাকোমোডেশন থেকে একটু ভিন্ন জায়গায়, এটা দূরে, সো দ্যাট অ্যাকোমোডেশন যেন যারা অ্যাকোমোডেশন গেস্ট যারা হবে তারা যেন ডিস্টার্ব ফিল না করে। ওখানে হচ্ছে আমাদের পিকনিকের জন্য যে ঢাকাতে যেটা হচ্ছে দেখা যায় যে অনেক সময় গেস্টরা হচ্ছে গিয়ে চায়
খাবারটা আমরা অর্ডার দিয়ে দিলাম রিসোর্টকেই, সেটা হচ্ছে গিয়ে রিসোর্টের উপরে থাকলো সবসময়, তাহলে ওরা জাস্ট গিয়ে মজা করলো, ফান করলো। ওই এলাকায় তো সামহাও হচ্ছে গিয়ে লোকালে সবসময় রান্নাবান্না নিজে করতে চায়, তো আমাদের যে সিস্টেমটা আছে আমার তাদের যে রান্নাবান্না করার ব্যবস্থা আছে। আবার কেউ যদি আমাদের মাধ্যমে তার স্পেশাল কোনো ফুড চায়, বিরিয়ানি হোক, মোরগ পোলাও হোক, এনিথিং, সেটা আমরা প্রোভাইড করছি আমরা। উই ক্যান ইভেন ডু দ্যাট, নো প্রবলেম। গান বাজনা করতে চাই সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি আমরা। আমাদের সাউন্ড সিস্টেম আছে, ছোটো প্রোগ্রাম করতে গেলে, বড় প্রোগ্রাম করতে হলে আমরা হচ্ছে সাউন্ড সিস্টেম অ্যারেঞ্জ করে দিচ্ছি আউটসোর্সিং করে। প্যান্ডেল টাঙানোর যে ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে কি আমরাই অ্যারেঞ্জ করে দেবো, আমরা আমাদের মাধ্যমেই করে দেবো সেটা। পিকনিকের সুব্যবস্থা আছে ওখানে বেশ। ওকে, তারপর দর্শক যারা পিকনিক করতে চান কিংবা আপনাদের যে কোনো বিনোদনের মাধ্যম হতে পারে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব। আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব। ওখানে আমরা ভিডিওটিতে যে অ্যাডভেঞ্চারের ব্যাপারগুলো দেখলাম, শুধুমাত্র অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে যে অ্যাডভেঞ্চারের উপাদান আছে তা নয়, বরং আমার কাছে মনে হচ্ছে পুরো যাত্রাটাই একটা অ্যাডভেঞ্চার আছে। মানে এখানে আপনি বাসে যেতে পারবেন, ফ্লাইটে যেতে পারবেন, স্পিড বোট, তারপরে ফেরি পারাপারে যেতে পারবেন। সো অ্যামেজিং। এটা তো হচ্ছে বেসিক্যালি আমাদের ব্রিজটা হয়ে গেলে, পদ্মা ব্রিজ হয়ে গেলে তখন আবার 3 ঘন্টা দূরত্ব, আবার 3 ঘন্টায় চলে অনুরোধ চলে শেষে আসা আমি যাবে। দুটো লাইন বলি। জি জি অবশ্যই। সামাও আমার জীবনে অনেক সৌভাগ্য হয়েছে বিশ্ব ঘোরা, জি কারণ আমি ইন্টারন্যাশনাল যে যুবনেতা ছিলাম, সরকারি চাকরি করেছি এবং একাধিক সংস্থা থেকে আমি গেছি, ব্যক্তি পর্যায়ে গেছি। কিন্তু আমি দেখেছি 7 স্টার 5 স্টার বিশাল বিশাল বহু বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু অরুণিমাতে যে জিনিসটা নাই, অত বিল্ডিং নাই। আচ্ছা কিন্তু অরুণিমাতে আমি বলবো যে যে জিনিসটা আছে, পৃথিবীর কোনো রিসোর্টে, কোনো পর্যটন কেন্দ্রে এত বেশি কিছু নাই। আচ্ছা এবং সেখানে এর চেয়ে কোনোটার চেয়ে কম নাই অন্তত পৃথিবীতে। এটা আমার একটা চ্যালেঞ্জ অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব নিয়ে, কারণ এটা একটা হার্ড ইমিউনিটিতে এত কিছু জিনিস তৈরি হয়েছে বর্তমান অবস্থাতে, যে একটি লোক যদি 7 দিন থাকে, জাস্ট উইল বি ডিসচার্জড। ওকে খালি অরুণিমা থেকে যে প্রোডাক্ট তৈরি ওখানে আছে এভরিথিং, প্লাস ওখানকার যে প্রাকৃতিক দৃশ্য, সেই এমনি সাহেব সেটা বলেছেন, সেই জোনাকি থেকে আরম্ভ করে সেই ফ্রেশ যে জিনিসগুলা, এবং এত আইটেম আছে। সারাদিন ব্যস্ত থাকার পরে সন্ধ্যার পরে বলা আছে যে রিক্রিয়েশনের সব ব্যবস্থা আছে, আচ্ছা ইনক্লুডিং বার। ওকে ওকে। তো সেক্ষেত্রে এখানে রিচার্জ হওয়ার এভরিথিং ইজ দেয়ার। থ্যাংক ইউ। আমার কাছে প্রেজেন্টেশনটা দেখে খাবারের ব্যাপারটা খুব স্পেশাল মনে হয়েছে, আমার জিভেও জল চলে এসেছে। আপনার কাছ থেকে অরুণিমার খাবারের ব্যাপারে একটু জানতে চাই, আসলে কি কি খাবার পরিবেশন করা হয় বা কি কি ধরনের খাবার আছে এখানে। আমাদের এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট আমি একটা কথা বলবো যে আমাদের এখানে সবচেয়ে বড় আমরা খাবারের ক্ষেত্রে যে সাপোর্টটা পাই একটা, সেটা হচ্ছে কি আমাদের এখানে এত পরিমাণ গাছ থাকার কারণে এটা একটা কমপ্লিট অক্সিজেন ট্যাঙ্ক। ওকে এবং আপনারা জানবেন যে অক্সিজেন হচ্ছে কিন্তু ক্ষুধা বৃদ্ধি করে এবং খাওয়ার রুচিটাকে আরও বাড়ায় দেয়। সো বেসিক্যালি আপনি যখন ওখানে অরুণিমাতে যাবেন, আপনার অ্যাপিটাইটটা বেশি থাকবে। অ্যান্ড তাছাড়াও আমাদের যে কিচেন থেকে যে খাবারগুলো আসে, এগুলো স্পেশাল ট্রেন শেফ দ্বারা করা। সে হচ্ছে গিয়ে দিস এ ডিলিশিয়াস ফুড, এবং সবচেয়ে বড় কথা ডিলিশিয়াসের পাশাপাশি দিস আর হেলদি ফুড। আমাদের এখানে সম্পূর্ণ, যেটা আমি আগেও বলেছি, আমাদের হচ্ছে গিয়ে নিজস্ব খামার থেকে আমরা সবজি নিচ্ছি, আমাদের নিজস্ব পুকুর থেকে আমরা মাছ নিচ্ছি, আমাদের বিভিন্ন ভেজিটেবল যেগুলো নিজেরাই আত্মজ্বালা গ্রো করতেছে, যেটা নিজেরাই গ্রো করতেছে, এগুলো সব কিছুই আমরা সুন্দর করে পরিবেশন করছি। যেমন আমাদেরই একজন শেফ, তার নিজে করেছে একটা কলমি পাকোড়া, কলমি শাক দিয়ে সুন্দর করে একটা পাকোড়া করলো, হচ্ছে কলমি শাক নাম, সরি ওখানে কি একটা হেলেছিল আমাকে একটা শাক দিয়ে করলো, কলমি দিয়ে। যাই হোক, আই হ্যাভ বিন টু মেনি রিসোর্টস, আই হ্যাভ বিন টু মেনি রেস্টুরেন্টস। এই সিম্পল জিনিস একটা করে আমি কখনো খাইনি, আমার কাছে মজা লাগলো, আমার কাছে আমাকে মেনুতে ঢুকিয়ে দিয়েছে, ওটাকে আমার কাছে ভালো লাগলো। তো এইরকম ছোটো ছোটো জিনিস যেগুলো আছে এগুলো আমরা পরিবেশন করছি। আরেকটা বিষয় যেটা, আমাদের ওখানে ডেয়ারি ফার্ম আমরা করছি, আমাদের আছে বেশ আগে ডেয়ারি ফার্ম, এটাকে আমরা আরও ম্যাক্সিমাম আরও বড়ো করছি এটাকে। এবং সেই সাথে আমাদের ডেয়ারি বাই প্রোডাক্ট যা যা আছে নিজস্ব খামারের মধ্যে, যেমন হচ্ছে গিয়ে আমাদের ওখানে হচ্ছে দুধ দিয়ে তৈরি হচ্ছে গিয়ে আপনার পনির বলেন, ঘি বলেন, এগুলো সব কিছু আপনি ওখানে পাবেন নিজস্ব করে। আরেকটা জিনিস যেটা হয়, আমাদের ওখানে বিভিন্ন জায়গায় গাছ আছে অনেকগুলোই, মানে বিভিন্ন হাজার হাজার গাছ আছে এখানে হচ্ছে। সো অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে গিয়ে ন্যাচারাল বিহাইভ পেয়ে যাই, মৌচাক। ওকে তো ওই মৌচাক থেকে আমরা ফ্রেশ মধু আমরা পেয়ে যাই। দেখা যায় যে আমাদের সবসময় আমরা কোনো না কোনো সামহাও লাকিলি আমরা পেয়ে যাচ্ছি এটা। এবং ওটার হচ্ছে গিয়ে যে ইয়েটা আছে, ওটার হচ্ছে গিয়ে যে আপনার মধুটা আছে হচ্ছে গিয়ে সরষের মধু, পদ্মর মধু। সো দিস আর দ্য বেস্ট কোয়ালিটি হানি দ্যাট ক্যান বি। ওকে সরষের মধু এবং পদ্মের মধু, দুটোই কিন্তু হচ্ছে বেস্ট কোয়ালিটির মধু। আর পদ্ম বিষয় একটা যেটা আমার বলার আছে, যে আমাদের ওখানে হচ্ছে গিয়ে আপনাদের পদ্ম বাগান আছে, মানে পদ্ম পুকুর আছে একটা। তো ওখান থেকে যে পদ্মগুলো হয়
এটা হচ্ছে কি পদ্মগুলো থেকে আপনার পদ্মর বীজও কিন্তু খাওয়া যায় এবং ইটস ভেরি হেলদি। এটা কিন্তু বাংলাদেশের অনেকেই জানে না এটা, যে পদ্মর একটা বিচির মতন আছে সেটা, এবং খেলে সেটাতে আমরা স্যুপ বানিয়ে খাই সেটা আমরা, ওকে উইচ ইজ আ ভেরি ইউনিক এটা খাবার এটা পুরা। সো এটা হচ্ছে আপনার হেলথ ইমপ্রুভ করছে। তারপর হচ্ছে কি সজনে পাতার ভর্তা আমরা করছি। সজনে পাতা আমাদের ওখানে আত্মজলা একটা সবজি, এটা ওখানেও সজনে পাতা নিজে থেকেই হচ্ছে। তো এটাকে আমরা হচ্ছে গিয়ে করি, আমরা ভর্তা করে খাওয়াতে পারছি, এবং এটা খুব একটা ইউনিক রেসিপি এটার। আরেকটা বিষয়, ডুমুর ফল। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা এটা দেখেছি যে দুইটা ফলের কথা উনি বলেছেন, একটা হচ্ছে গিয়ে জয়তুন আর একটা হচ্ছে গিয়ে তিন। আচ্ছা আচ্ছা। জয়তুন হচ্ছে গিয়ে জলপাই, ওখানে আছে। আর তিন হচ্ছে গিয়ে ডুমুর। আচ্ছা এবং এই দুটো ফলই হচ্ছে কি ওখানে আছে, অরুণিমাতে দুটো ফলের গাছই ওখানে আছে। ওখানে এই দুটো ফলে আমরা বিভিন্ন কায়দায় জলপাই ভর্তা করে খেতে পারবেন, আপনি জলপাই হচ্ছে গিয়ে নিয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার তিন ফলটা আপনি রান্না করে বিভিন্ন রেসিপি আছে, গ্রাম বাংলার রেসিপি, এগুলো আপনি করতে পারবেন। এবং সে সময় খেজুরের রস আমরা করে আমাদের নিজস্ব রিসোর্টে আমাদের গাছ আছে, গাছ লাগানো আছে, যে গাছের মধ্যে আমরা এনশিওর করি সিকিউরিটি দেওয়া থাকে, সো দ্যাট ওখানে যেন আর কি কোনো রকম বিষেরা কোনো কিছু যেন না আসতে পারে। যেমন এখন জানেন যে খেজুরের রস অনেক জায়গাতেই কমপ্লেন আসে, সো এটাকে আমরা এনশিওর করছি, সেটাকে এনশিওর করার চেষ্টা করছি আমরা বয়েল করে দিচ্ছি আমরা এটা। এবং আমাদের আরেকটা ইউনিক সবচেয়ে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঢেকিঘর আছে। আচ্ছা। ঢেকিঘরের সাথেই আমাদের চুলা, আমাদের তার পাশেই পিঠাঘর। আপনার ঢেকি থেকে ধান ছেড়ে সেই চাতেই ভাপা পিঠা বানায় বা পিঠা বানায়, পাশেই একদম সার্ভ করে একদম গরম গরম। এটা আমাদের একটা ইউনিক এটাও কোথাও আমি দেখিনি আমি বাংলাদেশে কোথাও। সো খাবারের অনেক কিছুই আমাদের এখানে ইউনিক আছে। আর আরেকটা জিনিস আমি ইউনিক যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে মাছগুলো আপনি করবেন, আমি আগেও বলেছি যে মাছগুলো আপনার বিভিন্ন রকম ধরনের স্টাইল আছে। বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন আপনি পোলো দিয়ে মাছ ধরতে পারবেন, আমাদের জাল টানা হয়, আমাদের হচ্ছে খ্যাপলা জালের ব্যবস্থা আছে, যদি গেস্টরা নিজেরা খ্যাপলা জাল ট্রাই করতে চায় সেটাও পারবে। এবং যেই মাছটা ধরবে সেই মাছটাই ওনার যদি লাঞ্চের আগে ধরে তাহলে লাঞ্চে, যদি ওনারা ডিনারের আগে ধরে তাহলে ডিনারে। আচ্ছা। যদি আবার সেটাকে ওনারা চায় যে না ঠিক আছে বিকেলে নাস্তা করে বারবিকিউ করতে চায়, নো প্রবলেম, সেটাও করতে পারবে, অসুবিধা নেই। ইটস অ্যাবসলিউটলি ফ্রেশ ফুড, ওকে। ফ্রেশ ফুড অ্যান্ড ফ্রেশ এয়ার। ওকে, অসংখ্য ধন্যবাদ ইরফান আহমেদ। আসলে আমরা অরুণিমা রিসোর্টের গল্প শুনতে শুনতে সময় কোন দিক থেকে চলে গেছে আমরা টেরই পাইনি। আমারও আসলে আরও অনেক জানবার আগ্রহ এবং ইচ্ছে ছিল, সময় স্বল্পতার কারণে আসলে আর পরে আমরা এটা নিয়ে আরও কথা বলা যাবে। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে শেষ করবার আগে আমাদের আজকের দুজন বিশেষ অতিথির কাছে সর্বশেষ দর্শকদের জন্য যদি আপনাদের কোনো কথা থাকে, প্রথমে স্যার। আমার কথা একটাই, যে বর্তমান যে বিশ্বে করোনাকালীন অবস্থায় প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, এই অর্থনীতির উন্নয়নের জন্যে একমাত্র গ্রামীণ কৃষি, গ্রামীণ পর্যটন, এটার উন্নয়ন অতি প্রয়োজন। তার জন্য শুধু সরকার একা কাজ করলে হবে না, প্রতিটি জনগণ দলমত নির্বিশেষে গ্রামীণ পর্যটনের দিকে তারা সবাই সহায়তার ভূমিকা পালন করবে, এটাই পালন করা উচিত। আমি একটু স্যারের কথাটাকে আমি আরও একটু এক্সটেন্ড করে বলতে চাই যে বর্তমানে করোনার কারণে সব দেশেরই অর্থনৈতিক অবস্থা একটু খারাপের দিকে আছে এখন। আলটিমেটলি করোনা হয়তো বা সময়টা অবশ্যই এটা খারাপ সময়টা স্থায়ী হবে না, একসময় খারাপ সময় চলে যাবে। তারপর আমি দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা বাইরে ঘুরতে যাচ্ছেন, আপনারা বাইরের দেশকে অবশ্যই ঘুরতে চান, মোর বললাম ঘুরতে যেন না, কিন্তু যখন আপনি বাইরে যাচ্ছেন তাদের অর্থনীতিকে আপনি চাঙ্গা করে দিয়ে আসছেন। আপনার এই দেশের প্রতি একটা দায়িত্ব আছে, আপনারা নিজের দেশকেও দেখুন, নিজের দেশকেও জানুন। আপনার দেশে অনেক কিছু আছে, অনেক উপভোগ করার মতন জিনিস আছে, অনেক এক্সপিরিয়েন্স নেওয়ার মতন জিনিস আছে, অনেক কিছু এখানে, অনেক স্ট্যান্ডার্ড সার্ভিস আমরা দিতে পারবো যদি আপনারা আমাদেরকে সহযোগিতাটা করেন, যদি আপনারা আমাদের টিকিয়ে রাখেন। আমরা উই ক্যান মেক বাংলাদেশ ওয়ান্ডারফুল ট্যুরিস্ট ডেস্টিনেশন। দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেশকে ঘুরুন, দেশকে জানুন। অসংখ্য ধন্যবাদ জনাব ইরফান আহমেদ এবং জনাব খবিরউদ্দিন আহমেদ স্যারকে। ডক্টর টিভিকে ধন্যবাদ। জি 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 স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। তবে স্যারের কথা সূত্র ধরে বলতে হয় বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। যদি বাংলাদেশের এই গ্রাম, আমাদের বাংলাদেশের পর্যটন শিল্পে গ্রামীণ পর্যটন একটা অনেক বড় ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমরা আশা করছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদ জীবন ধারণ করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো অতিথির সাথে। আল্লাহ হাফেজ।